মাঝে মাঝে জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা হয় নিজের স্বপ্ন আর বাস্তবতার মাঝে, আর কখনো সবচেয়ে আপন মানুষটাই হয়ে ওঠে সবচেয়ে বড় শত্রু। আজ এমনই এক গল্প আপনাদের শোনাবো। এটা এক পুনর্জন্মের গল্প, যে তার কারাগারের অন্ধকার সেলে নতুন আলো খুঁজে পেয়েছিল, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর খেলা তাকে ঠেলে দেয় এমন এক জায়গায় যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। কি হয়েছিল তার জীবনে, কেন সবকিছু হঠাৎ বদলে গেল, তা নিয়েই তৈরি করা হয়েছে আজকের গল্প, যার নাম হলো সাগারা ধাঁচে এলো সাইড এ। তাহলে চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। এই ছেলেটার নাম মানু। শহরের শঙ্কর নামের এক বড় শিল্পপতির ড্রাইভার হিসেবে চাকরি করে সে। আর এখন যে মেয়েটি তার পাশে বসে আছে তার নাম প্রিয়া। প্রিয়া মানুর গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হলেও তাদের প্রেম পূর্ণতার দিকে এগোচ্ছে। সব ঠিকঠাক থাকলে একে অপরকে তারা বিয়ে করে নেবে। মানুর একটা বদ অভ্যাস আছে, সে হাই স্পিডে গাড়ি চালায়। প্রিয়াকে নিয়েও সে খুব দ্রুত গাড়ি চালিয়ে যাচ্ছে। প্রিয়া তাকে বেশ কয়েকবার স্লো চালানোর কথা বললেও মানু তার কথা শুনছিল না। এতে প্রিয়া বেশ খানিকটা রেগে যায় আর রেগে মেগে বলে ওঠে, আস্তে চালাতে বলছি কোটিবার, তোমার মাথায় কি ঢুকছে না? এরপর মানু গাড়ি থামালে প্রিয়া গাড়ি থেকে নেমে সামনের দিকে হাঁটতে শুরু করে, যা দেখে মানু তার পিছু নেয় এবং ফিরে আসতে বলে, কারণ সে এভাবে গাড়ি ফেলে রেখে কোথাও যেতে পারবে না। মানুর এই কথা শুনে প্রিয়া থেমে যায় এবং তার কাছে এসে জিজ্ঞাসা করে, এই গাড়ির দাম কত হবে? মানু তাকে জানায় ওই 1.5-2 কোটি টাকা হবে। তখন প্রিয়া বলে, তোমার বেতন 12,000 টাকা, যদি গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কি করবে? 80 বছর লাগবে তোমার 1.5 কোটি টাকা কামাতে। মানুও বুঝতে পারে যে তার গাড়ি এভাবে চালানো উচিত হয়নি। তারপর সে প্রিয়ার কাছে সরি চায় এবং তাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। রাস্তায় দুজনে কথা চলাচলের মাঝে আমরা জানতে পারি প্রিয়া গান গাইতে খুবই ভালোবাসে। প্রিয়াকে নামিয়ে দিয়ে মানু তার পোশাক পরিবর্তন করে গাড়িটি রেখে আসতে চায়। এই হলো এই বাড়ির ম্যানেজার, যার সাথে মানুর খুবই ভালো সম্পর্ক। মানু সবসময় তাকে ভাইয়া বলেই ডাকে। টাকা পয়সা বা যে কোনো প্রয়োজনে সে তাকেই সাহায্য করে। মানুর প্রতিদিনকার কাজ এই বাড়ির সবাইকে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া। আজ সে তার সব কাজ শেষ করে প্রিয়ার কলেজের অডিটোরিয়ামে হাজির হয়। দূরে প্রিয়া গানের রিহার্সাল করছিল আর মানু দূর থেকে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর সিটি দিচ্ছিল। রিহার্সাল শেষে প্রিয়া তার কাছে এসে বলে, কতবার বলেছি সিটি না মারতে, কিন্তু মানুর কাছে তার গান এতটাই ভালো লাগে যে সে সিটি না মেরে পারেই না। এই নিয়ে তাদের মধ্যে কিছুটা কথা হচ্ছিল, তখন সেখানে একজন লোক এসে বলে, আমি মিউজিশিয়ান ভার্গো এর পিএ। ভার্গো স্যার এই কলেজেরই এক্স স্টুডেন্ট, তিনি আজ টিচারদের সাথে দেখা করতে এসেছিলেন, তখন আপনার গানের গলা শুনে উনি আমাকে পাঠিয়েছেন। এরপর একটা কার্ড দিয়ে বলে, স্টুডিওতে এসে আমাদের একটা ভয়েস ট্রায়াল দিয়ে যাবেন। এরপর লোকটা চলে গেলে মানু বলে ওঠে, ম্যাডাম এখন তো আমার সিটি শোনা যাচ্ছে, কিছুদিন পর 1000 লোকের সিটি শোনা যাবে। এরপর দিন সকালে প্রিয়া তড়িঘড়ি করে কোথায় যেন যাচ্ছিল। যাওয়ার আগে মায়ের কাছ থেকে তার মঙ্গলসূত্রটাও নিয়ে যায়। আসলে প্রিয়া তাদের বিয়ে হবার আগেই একটা সুন্দর বাসা নিয়ে রাখতে চায়, কারণ বিয়ের পর তাড়াহুড়ো করে ঘর খোঁজা হলে মোটেও তাদের মন মতো বাসা পাবে না। তাই তারা বিবাহিত কাপল সেজে বাসা খুঁজতে বেরিয়েছে। আর কারো যেন সন্দেহ না হয় তাই সে তার মায়ের মঙ্গলসূত্রটাও পরে নিয়েছে। তাদের দেখা প্রথম ঘরটি ঘর কম সুরঙ্গের মতো মনে হচ্ছিল, কারণ সেই রুমে নেই কোনো জানালা, বেডরুম বিদঘুটে অন্ধকার। মানু এই অন্ধকার দেখে মজা করে বলে, বেডরুমে যত বেশি অন্ধকার থাকবে ততই তো ভালো। কিন্তু প্রিয়ার এই বাড়িটা একদম পছন্দ হয় না। প্রিয়া চায় তাদের ঘরটা একদম সমুদ্রের পাড়ে হোক, যেখানে রোজ সকালে সূর্যের আলো ঢুকবে, জানালা দিয়ে বাতাস আর সমুদ্রের গর্জন শোনা যাবে। প্রিয়ার এরকম ইচ্ছার পেছনে একটা কারণ আছে, সে ছোটবেলায় সমুদ্রের কাছেই বড় হয়েছে। এখন সে সমুদ্র থেকে দূরে থাকলেও সে চায় তার বাকি জীবনটা যেন সমুদ্রের পাশে কাটাতে পারে। সেখান থেকে বেরিয়ে তারা আরেকটা বাড়িতে যায়, সেখানে সবকিছু ঠিকঠাক থাকলেও কিচেনটা অনেক ছোট হওয়ায় এই বাড়িটাও তাদেরকে বাদ দিতে হয়। এরপর তারা আরো একটা বাড়িতে যায়, যেখানেও বাড়িটা তাদের বেশ পছন্দ হয়। এবার রান্নাঘরটাও বেশ বড়, কিন্তু সমস্যা হয় তখনই যখন বাড়ির পাশ দিয়ে ট্রেন যায়। ঘরের মধ্যে থাকা আসবাবপত্রগুলো এমন ভাবে কেঁপে ওঠে যেন এখনই সব ভেঙে পড়বে। আর সেই ঘরের বউকে দেখে মনে হচ্ছিল গত 1 মাস সে চোখের পাতা এক করতে পারেনি, যা দেখে দুজনেই বুঝে যায়। তারা কোনো কথা না বলেই সেখান থেকে কোনো মতে পালিয়ে আসে। রাস্তায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া করতে করতে মানু প্রিয়াকে সান্ত্বনা দেয়, দেখো এর পরের বাড়িটা আমাদের পছন্দ হবে, ঠিক দেখো এমনটাই হবে। কিন্তু ঘটে তার ঠিক উল্টোটা। এবার তো ঘরের ভেতরে ঢোকার আগেই তাদের সেই বাড়ির রুচি উঠে যায়। এরপর তারা আবারও অন্য বাসা খুঁজতে বেরিয়ে পড়ে। রাস্তা দিয়ে যেতে যেতে মানুর চোখে এক সুবিশাল অ্যাপার্টমেন্ট পড়ে। প্রিয়া ভেতরে যেতে না চাইলেও মানু তাকে মানিয়ে ভেতরে নিয়ে যায়। তারপর তারা দুজনে সেই অ্যাপার্টমেন্টের ভেতরে যায়। মস্ত বড় ফ্ল্যাট, প্রিয়ার প্রথম দেখাতেই তা পছন্দ হয়ে যায়। এরপর তারা দুজনে বারান্দায় যায়, যেখান থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছিল। ফ্ল্যাটটা তাদের দুজনেরই পছন্দ হলেও তারা দুজনেই জানে এরকম ফ্ল্যাট তারা কখনোই অ্যাফোর্ড করতে পারবে না। তারপরও মানুষ স্বপ্ন দেখতে শুরু করে। সে প্রিয়াকে বলে, আগামী 3 বছর পরের আমাদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, তুমি
একজন বড় সিঙ্গার হয়ে গেছো, আমার ট্রাভেল বিজনেসটাও খুবই ভালো চলছে, আমাদের ঘরে একটা ছোট্ট নতুন অতিথি এসেছে, আর তখন আমরা ভাড়া বাড়ি ছেড়ে নিজের বাড়িতে শিফট হব। ম্যানেজার তাদেরকে জানায় এই ফ্ল্যাটটা পছন্দ না হলে তাদের উপরে আরো একটা ফ্ল্যাট আছে, সেটাও দেখতে পারো। তখন মানু তাকে বলে না এটাই ঠিক আছে। এই বলে তারা দুজনে অ্যাপার্টমেন্ট থেকে নিচে যেতে লাগে। যেমন বলা তেমনই, এত বড় ফ্ল্যাট অ্যাফোর্ড করার মতো তাদের কাছে টাকা পয়সাও তো নেই। মানু তাকে কথা দেয় তার গ্রাম থেকে ফিরে আসার আগেই সে নাকি একটা ভালো ফ্ল্যাট ম্যানেজ করে ফেলবে। আগামীকাল প্রিয়া এবং তার পরিবার গ্রামে যাবে। বন্ধুরা, ভিডিওর এই অংশটুকু অবশ্যই পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা জানেন যে শুধু এক্সপ্লেইন ভিডিও দেখে কখনোই একটা পুরো মুভির ফিল পাওয়া যায় না। একটা মুভি দেখতে হয়তো আপনাকে সিনেমা হলে যেতে হবে, নয়তো চরকি, হইচই, নেটফ্লিক্সের মতো একাধিক প্ল্যাটফর্মে টাকা খরচ করে পছন্দের মুভি বা সিরিজটা দেখতে হবে। আর এটা করা অনেকেরই সামর্থ্যের বাহিরে হওয়ায় তারা মন চাইলেও পছন্দের মুভিটা দেখতে পারে না। তাই এই সমস্যা সমাধানের জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিডিয়া বাজার সাইট। এখানে আপনারা একদম ফ্রিতে সরাসরি মুভি দেখতে ও ডাউনলোড করতে পারবেন। আমার এক্সপ্লেইন করা সকল মুভি আমি আপনাদের জন্য এখানে আপলোড করে রাখবো। অন্য ভাষার মুভি হলেও আপনাদের জন্য দেখতে অসুবিধা হবে না, কারণ ভাষা ভিন্ন হলেও প্রত্যেকটা মুভিতে বাংলা সাবটাইটেল অ্যাড করা থাকবে। আপনার কাজ হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দেওয়া মুভি লিংকে ক্লিক করে ব্রাউজারে ওপেন করা। আপনি সাইটে সার্চ অপশন থেকে যে কোনো মুভির নাম লিখে সার্চ করলেই সেই মুভিটি আপনার সামনে চলে আসবে। তবে মনে রাখবেন, সার্চ করার সময় মুভির নাম অবশ্যই ইংলিশে সঠিকভাবে লিখতে হবে। বানান ভুল হলে কিন্তু সঠিক মুভিটি আসবে না। এবার আপনার কাঙ্ক্ষিত মুভিটির উপরে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে। এখানে আপনি সবার উপরে ওয়াচ অনলাইন অপশন পাবেন। এখান থেকে আপনি একদম ইউটিউবের মতো সরাসরি অনলাইনে মুভি ওয়াচ করতে পারবেন। আর আপনি যদি ডাউনলোড করতে চান সেই ব্যবস্থাও এখানে আছে। একটু নিচে স্ক্রল করলে আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো কোয়ালিটি সিলেক্ট করে সহজে আপনি যে কোনো মুভি ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে ডাউনলোড করতে হয় তার বিস্তারিত টিউটোরিয়াল আপনারা হাউ টু ওয়াচ বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। তো আর দেরি কিসের, এখনই মিডিয়া বাজার সাইটে যান আর পছন্দের মুভি একদম ফ্রিতে উপভোগ করুন। ধন্যবাদ। তাই মানু তাদেরকে বিদায় দেওয়ার জন্য বাস স্টেশন পর্যন্ত আসে। এরপর মানু তাকে বিদায় দিয়ে সেখান থেকে চলে আসে। তাদের দুজনের দুজনকে বিদায় জানানোর পদ্ধতিটাও কিছুটা ভিন্ন। যখন তারা দুজন একে অপরের থেকে দূরে চলে যায় তখন তারা এই সিম্বলটি দেখায়। রাত পার হয়ে সকাল হয়, আমরা গল্পের বেশ অনেকটা বছর পেছনের দৃশ্য দেখতে পাই। প্রিয়া তখন অনেক ছোট। আজ তারা এখান থেকে ব্যাঙ্গালোর শিফট হচ্ছে। তাই প্রিয়া মন খারাপ করে সমুদ্রের পাড়ে বসেছিল। ওই যে বলেছিলাম তার ছোটবেলাটা কেটেছে সমুদ্রের পাড়ে। তখন তার বাবা এসে তার মন খারাপের কথা জিজ্ঞাসা করতেই প্রিয়া বলে সে নাকি এখান থেকে ব্যাঙ্গালোর যেতে চায় না। ব্যাঙ্গালোরতে কোনো সমুদ্র নেই, আর সে সমুদ্রটাকে এতই ভালোবাসে যে সমুদ্র না দেখলে সে এক মুহূর্ত থাকতেও পারবে না। তখন তার বাবা তার হাতে একটা শঙ্খ দিয়ে বলে চোখ বন্ধ করে এই শঙ্খতে কান পাতো, দেখবে সমুদ্রের গর্জন তোমার কানে এসে বাজবে, তাহলে তুমি আর কখনো সমুদ্রকে মিস করবে না। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে প্রিয়া যেন তার ছোটবেলার ওই স্মৃতিগুলোই মনে করছিল। এরপর সে মানুকে ফোন দেয়। মানু প্রিয়ার এক্সাইটমেন্ট আর আশেপাশের শব্দ শুনে বুঝতে পারছিল প্রিয়া সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে তাকে কল করেছে। তখনই সেখানে তার ম্যাডাম চলে আসে। মানু তখন কলটা কেটে দেয়, কিন্তু প্রিয়া বলে তোমার কথা বলা দরকার নেই, আমি কথা বলি, তুমি শুনতে থাকো। তাই মানু তড়িঘড়ি করে তার কানে হেডফোন গুঁজে নেয়। প্রিয়া এরপর তাকে সমুদ্রের শব্দ শুনিয়ে বলে এই শব্দ তুমি ব্যাঙ্গালোরে পাবে না। তখনই আমি সমুদ্রের কিনারায় আসি, আমার মন যখন গাইতে ইচ্ছা করে। যদি আমাদের একটা ঘর থাকতো সমুদ্রের পাশে কতই না ভালো হতো, তাই না? প্রিয়া যতক্ষণ মানুর কাছাকাছি থাকে তার ঠিক ততটাই ভালো লাগে যতটা আজ লাগছে। এই কথাটা সে মানুকে আজই জানিয়েছে, যা শুনে মানুর একটা শান্তি অনুভব হচ্ছিল, যা না দেখলে বোঝা যায় না। কিন্তু পেছনে ম্যাডাম দাঁড়িয়ে থাকায় তাকে শুধু শুনেই যাচ্ছিল, কিছুই বলতে পারছিল না। রাতে সে বাড়িতে গিয়ে প্রিয়ার দেওয়া সেই শঙ্খটা কানে পেতে সমুদ্রের পাড়ে প্রিয়াকে অনুভব করে। পরদিন সে তার ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে আচ্ছা সমুদ্রের পাড়ে ঘর বানাতে কেমন খরচ হবে, যার কারণে সে তো বুঝে যায় মানু প্রিয়াকে নিয়ে সেখানে সেটেল হওয়ার জন্যই এই কথা জিজ্ঞাসা করছে। মানুষের সারা জীবন কেটে যায় এক টুকরো জায়গা কেনার জন্য, আরও এসে সে সমুদ্রের পাড়ে বাড়ি কেনার। ইস, এই কথাগুলো শোনার পর মানুর মুখ থেকে যেন খুশির সবটুকুই একদম সরে গেল। এরপর বেশ কয়েকটা দিন পেরিয়ে যায়। প্রিয়া তার গ্রাম থেকে ফিরে এসেছে। আজ তারা দুজনে একটা মুভি ডেট প্ল্যান করে, যেখানে প্রিয়া তো আগে থেকেই সিনেমা হলে পৌঁছে গিয়েছিল, কিন্তু মানু এখনো তাদের গ্যারেজে গাড়ি ক্লিন করছিল। কোথায় আছে জিজ্ঞাসা করলে মানু প্রিয়াকে উত্তর দেয় এই তো সে পৌঁছে গিয়েছে, আর অল্প কিছু প্রমিস। প্রিয়া বুঝতে পারে মানু এখনো গ্যারেজে, সে মিথ্যা প্রমিস দিচ্ছে। তাই সে তাকে কথা শোনায় যে আসতে পারবে না বলে দাও, এভাবে মিথ্যা ওয়াদা করার দরকার কি। এর আগেও সে বেশ কয়েকবার এমন করেছে। আর এখন মুভি শুরু হতে মাত্র 10 মিনিট বাকি আছে। মানু তাকে বলে আর বেশিক্ষণ লাগবে না, একটু অপেক্ষা করো। এরপর একটা দৃশ্য
দৃশ্যে আমরা দেখতে পাই একটা হাই স্পিডে আসা গাড়ি একটা লোককে পিষে দিয়ে চলে যায়। পুলিশের হাতে তখন সেই গাড়ির ভাঙ্গা নাম্বার প্লেটটা পড়ে এবং দূরে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে স্পষ্ট বোঝা যায় এটা বিজনেসম্যান শঙ্করের পার্সোনাল হাউসের গাড়ি। অ্যাক্সিডেন্টটা মূলত শঙ্করের ছেলে করেছিল। হাই স্পিডে গাড়ি চালাতে গিয়ে সে ওই লোকটাকে পিষে দিয়েছে আর ভয়ে সে ওখান থেকে তৎক্ষণাৎ পালিয়ে যায়। তার মা তাকে ভয় পেতে নিষেধ করে এবং তাদের পারিবারিক উকিলকে ডেকে বলে যত টাকা দরকার আমি দেবো, কিন্তু আমার ছেলের যেন কিছু না হয়। কিন্তু লয়ার জানায় সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে এখানে টাকা দিয়ে কিছু হবে না। সেখানে উপস্থিত এক এমএলএ কেও তিনি বলে নির্বাচনের সময় আপনার পেছনে কত টাকা ঢেলেছি, এখন কিছু একটা করুন। কিন্তু এমএলএও তাদেরকে কোনো আশা দিতে পারেনি। কিন্তু তার একটাই কথা, তার ছেলে যাতে কিছু না হয়। দূরে দাঁড়িয়ে থাকা শঙ্কর তার ম্যানেজারকে ডাক দিয়ে বলে সীতাপ্পা কোথায়। সীতাপ্পা হলো তাদেরই ড্রাইভার। তখন মানুর ভাই তার কাছে এসে বলে সীতাপ্পাকে রাজি করানো খুব কঠিন হবে, হয়তো ও রাজি হবে না। এরপর সে মানুর নাম বলে, জানায় আমি ওকে রাজি করছি। এরপর বাড়িতে গিয়ে সে মানুকে টাকার লোভ দেখিয়ে বলে 15 লাখ টাকা দিচ্ছে, তুই শুধু বলবি গাড়িটা তুই চালাচ্ছিলি, জাস্ট এতটুকুই। আর এই টাকা কামাতে তোর এক জীবন পেরিয়ে যেত, যেটা তুই একদিনে কামাতে পারবি। মাথায় রাখ বিষয়টা, তোর শাস্তি শেষ হলে তুই আবার বেরিয়ে যেতে পারবি। এটাই সুযোগ নিয়ে নে, মাত্র 3 মাসেরই তো ব্যাপার, জেলে খাটতে হবে। এরপর তো তোকে আবার ছাড়িয়ে আনা হবে, আর এর মাঝে তুই মালিকের প্রিয় পাত্রও হয়ে যাবি। মানু কিছুই বুঝতে পারছিল না তার কি করা উচিত। তখন তার ভাই আরো বলে তুই বলেছিলি না সমুদ্রের পাড়ে ঘর বানাতে চাস, আর একবার ভালো করে ভেবে দেখ, মাত্র 3 মাস, তারপর তোর জীবনও সুন্দর হয়ে যাবে, বিয়ে করে একসাথে সুখে শান্তিতে থাকবি। মানু তখন তার কাছে একদিনের সময় চায় আর বলে তাকে কালকে জানাবে। এরপর দিন তারা তাদের মন মতো একটা বাড়ি খুঁজে পায়, কিছু টাকা অ্যাডভান্সও করে দেয়। প্রথমবার ঘরে ঢুকে তারা পুজো করে, কারণ বিয়ের পরে তো তারা এই বাড়িতেই থাকতে চলেছে। মানু তাকে কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। প্রিয়ার মিষ্টি হাসি দেখে সে বলতে পারে না সেই সত্যটা কিভাবে তার কাছে টাকা আসলো। মানুকে চিন্তিত দেখে সে তাকে জড়িয়ে ধরে আর জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার, এত কি চিন্তা করছো। মানু বলে যখনই তোমার ওই চোখে তাকাই ইচ্ছা করে সারাটা জীবন এই চোখের ভেতরেই কাটিয়ে দেই। এরপর প্রিয়া তাকে আবারও জড়িয়ে ধরে। এরপর কিছুক্ষণ সে তার কাঁধে মাথা রেখে শুয়ে থাকে। কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে যায় আর মানু তার মালিকের সাথে দেখা করে। মানু জিজ্ঞাসা করে আমাকে জেলে কতদিন থাকতে হবে। আদালতের কাজ, 4-5 মাস তো লাগবেই। আর এই কথা শুনে মানু কিছুটা চিন্তায় পড়ে যায়। তখন অর্জুন তাকে বলে তুমি না করলে জানিয়ে দাও, সিরাপ্পা আমার এখানে 30 বছর যাবত চাকরি করছে, তুমি না করলে ও করে ফেলবে। তখন মানু আচমকা বলে ওঠে 35 লাখ। শঙ্করও এতে রাজি হয়ে যায় আর বলে তুমি আজ যদি আমার পাশে থাকো তাহলে আমি সারা জীবন তোমার পাশে থাকবো। এরপর তাকে 3 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে বলে বাকি টাকা কাজ শেষ করে পরে পাবে। মানুষ এই টাকাগুলো নিয়ে সোজা প্রিয়ার কাছে যায় এবং তার ব্যাগে টাকাগুলো রেখে সমস্ত কথা খুলে বলে। যা শুনে প্রিয়া তো রেগে মেগে সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু আবার মানু তাকে আটকে বলে এটা আমাদের ভবিষ্যতের জন্য, এভাবে আর কতদিন, আমাদেরও একটা নিজেদের বাড়ি হবে। প্রিয়া বলে একবারও তো আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না। এরপর আরো বলে আমার কোনো ভালো ঘরের প্রয়োজন নেই, আমার শুধু তোমাকে প্রয়োজন, তুমি এখনই তাদেরকে না বলে দাও। কিন্তু মানু এটা করতে পারবে না, কারণ সে তো কথা দিয়ে ফেলেছে আর অ্যাডভান্স টাকাও নিয়ে ফেলেছে। এরপর সে তাকে বলে আমাকে এখন যেতে হবে। এই বলে সে তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সেই বাড়িতে পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। জেলের ভেতর মানুষ সারাদিন প্রিয়ার অপেক্ষায় থাকে। এই বুঝি প্রিয়া তার সাথে দেখা করতে আসলো, কিন্তু প্রিয়া আসে না। তার মধ্যে অভিমান, সে ভয়ে ভয়ে থাকে তার মা যদি টিভি চালিয়ে মানুর নিউজ দেখে, তাই প্রিয়া এসে টিভির তার খুলে দিয়ে যায়। আর রাতের বেলায় সে নিজে লুকিয়ে লুকিয়ে সেই নিউজগুলো দেখে। প্রিয়া দেখতে পায় মানু ক্যামেরার দিকে তাকিয়ে তাকে সেই সিম্বলটা দেখাচ্ছে যেটা বিদায়ের সময় সে সবসময় দেখাতো। যা দেখে সাথে সাথে টিভিটা সে বন্ধ করে দেয়। এরপর তার মামলা আদালতে তোলা হয়। আদালতে উঠতেই তার কেসটা হাই প্রোফাইল কেসে পরিণত হয় এবং তাকে কারাগারের পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সারাটা সময় মানুর মনোযোগ আদালতের মধ্যে ছিল না, বরং দরজার দিকে ছিল। তার চোখ চারিদিকে প্রিয়াকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু প্রিয়া কোথাও ছিল না। শুনানি শেষে যখন তাকে কারাগারের গাড়িতে উঠাতে নেবে, তখন রাস্তার ভিড়ের মাঝে কেউ একজন যেন তার হাত ধরে টেনে ধরেছে। ঘুরে দেখতেই সে দেখে প্রিয়া। তার সাথে কথা বলতে চাইলেও পুলিশ তাকে টেনে নিয়ে যায়। কয়েদিদের তারা গাড়িতে উঠাচ্ছিল আর মানু তাকে খুঁজে বেড়াচ্ছিল এদিক ওদিক। তারপর দূরে একটা হাত উপরে ওঠে। সেই সিম্বলটি দেখে মানু বুঝতে পারে এটা প্রিয়ার হাত। জেলে এসে পৌঁছালে জেলার তাদেরকে স্পষ্টভাবে বলে দেয় এখানে অনেকে এসেছে 14 বছরের জন্য, কেউ এসেছে 14 দিনের জন্য, কিন্তু সবার জন্য নিয়ম এক। যদি কেউ কোনো ঝামেলা করে চালাকি দেখায় তাহলে তাদেরকেও চালাকি দেখতে হবে। প্রথম দিন তাদের সবাইকে বাথরুমের সামনে খালি জায়গার মধ্যে থাকতে দেওয়া হয়। এখানে শত শত মানুষের মধ্যে মানু এক কোণে বসেছিল। সেখানে জেলখানায় তার প্রথম রাতটা পার হয়। পরদিন সকালবেলায় মানু দেখতে পায় তাদের মধ্যে থাকা একটা ছেলেকে কয়েকজন লোক জোর করে কোথাও নিয়ে যাচ্ছিল। জেলের ভেতরে আবহাওয়া দেখে মনে হচ্ছিল এখানে জোর যার মুল্লুক তার। এরপর মানু বাথরুমে লম্বা সিরিয়ালে দাঁড়ায়। সেখানে দুজন কয়েদি তাকে কোথাও নিয়ে যায়। তারা তাকে এই জেলের এক পুরনো কয়েদি সোমা ভাইয়ের কাছে নিয়ে যায়। ওই লোকগুলো আরো জানায় জেলের অন্য একটা গ্রুপের নজর নাকি তার উপর পড়ে গেছে, তাই তারা তাদেরকে এখানে নিয়ে এসেছে। মানুর আশপাশ দেখে সোমা বুঝতে পারে তার এখন বাথরুমে যেতে হবে, তাই সে তাকে তার বাথরুমটা ব্যবহার করতে দেয়। এরপর সে তাকে তার জেলে আসার পুরো ঘটনাটা খুলে বলে। সে এখানে কিছুদিনের অতিথি, তারপরেও সোমা তাকে বলে এখানে থাকার অভ্যাস
অভ্যাস করে নাও, না হলে এই কয়েকটা দিনও অনেক কষ্টকর হবে। শান্তিতে থাকতে হলে কিছু লোককে সালাম করতে হবে, আবার প্রয়োজনে কিছু লোককে চর মারতেও হবে। এরপর সে তাকে নিয়ে পুরো জেলখানাটা ঘুরিয়ে দেখায় আর বলে জেলাররা জেলখানাকে হাসপাতাল বলে, কারণ এখানে এলে মানুষের পুনর্জন্ম হয়, এখানে পরিবর্তনের আড়ালে অন্য কিছু হয়। এই ইট পাথরের দেওয়াল ছাড়া সবকিছুই টাকা চায়, টাকা আছে তো জেলের মধ্যে তুমি সবকিছু পাবে, আর না থাকলে কিচ্ছু পাবে না। এরপর সে তাকে দূরে একটা লোককে ইশারা দেখিয়ে বলে ওর থেকে দূরে থাকবে, কারণ ও নতুন কয়েদিদের ধরে বিভিন্ন কাজে লাগিয়ে দেয়। মানু অবাক হয়ে আশেপাশে সবকিছু দেখছিল, তার কাছে এগুলোর সবই নতুন, এ যেন তার চেনা পৃথিবীর মধ্যে একটা ছোট্ট আরেকটা পৃথিবী। মানু তাকে জিজ্ঞাসা করে আত্মীয়দের সাথে দেখা করার জায়গাটা কোন দিকে। এদিকে প্রিয়া মানুর প্রিয় খাবার হালুয়া রান্না করছিল, কারণ সে আজ মানুর সাথে দেখা করতে যাবে। প্রিয়ার মা হালুয়াতে কাজু বাদাম দিয়ে দেয়, কারণ মানুর কাজু বাদাম অনেক পছন্দ। এরপর প্রিয়া এক এক করে সোজা পৌঁছে যায় সেই সেন্ট্রাল জেলে। ভিজিটিং রুমে ঢোকার জন্য লম্বা সিরিয়াল। প্রিয়া দেখতে পায় যে টাকা দিচ্ছে তাকেই কেবল আগে ঢুকতে দেওয়া হচ্ছে। প্রিয়াও সেই উপায় অবলম্বন করে ভেতরে ঢুকে। মানুর কয়েদি নাম্বার হলো 314। টোকেন দেওয়ার পর মানুকে অ্যানাউন্স করা হয়, যা শুনতে পেরে মানুষ এখানে ছুটে আসে, কিন্তু সেখানে মানুষের এতটাই ভিড় যে কাউকে খুঁজে পাওয়া দুষ্কর। তারপরেও মানু প্রিয়াকে খুঁজে বের করার জন্য ডাক দেয়। মানুষের ভিড় ঠেলে তারা একটা কোণে কিছুটা জায়গা পায়। কাটা জালের ফাঁক দিয়ে মানু প্রিয়ার হাত স্পর্শ করে। প্রিয়া কেমন আছে প্রশ্নের উত্তরে মানু বলে এতক্ষণ খারাপ ছিলাম, এখন ভালো আছি। এর মধ্যেই সেখানে দুপাশ থেকে লোক এসে তাদের দুজনকে টেনে বাইরে নিয়ে যায়, কারণ তাদের সময় শেষ। এখন সিরিয়ালে থাকো বাকি লোকেরা ভেতরে ঢুকবে। আর এই টানাটানির মধ্যেই মানুর জন্য আনা হালুয়া আর কৌটাটাও মাটিতে পড়ে যায়। বাড়িতে আসলে তার মা তাকে জিজ্ঞাসা করে মানুর হালুয়া কেমন লেগেছে। সেখানে প্রিয়া তার মায়ের কাছে মিথ্যা বলে মানুর খুব ভালো লেগেছে। জেলে মানু কাপড় চোপড় ধুচ্ছিল, তখন সোমা এসে তার হালচাল জিজ্ঞাসা করে এবং সকলের ঘটনা নিয়ে বলেছিলাম না এখানে সবকিছু টাকা দিয়ে চলে। এক কাজ করো, তুমি আমার সাথে আমার ব্যারেকে চলে আসো। সেখানে রাতে চাইলে তুমি কাউকে কলও করতে পারবে, কাউকে কল করে কিছু টাকা পাঠাতে বলবে, কিন্তু এটা তো জেল, কোনো কিছুই ফ্রি না, কল করতেও টাকার প্রয়োজন। তখন সোমা বলে আরে এটা কোনো ব্যাপার না, এখন থেকে তুমি আমাদেরই লোক, এখন না হয় আমি দিয়ে দিলাম, পরবর্তীতে আমাকে ফেরত দিলেই হয়। কিন্তু রাতের বেলা মানু তার ভাইকে কল করে এবং জেলের পরিস্থিতি জানায়। কল কেটে দেওয়ার পর গার্ড মোবাইলটা নিয়ে যেতে চায়, কারণ এখানে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে একবারে কল করা যায়। কিন্তু সোমার বলাতে সে আরেকটু কথা বলতে পারে, যে কলটি সে প্রিয়াকে করে। প্রিয়া সেদিন না খেয়েই ঘুমিয়ে পড়েছিল, কারণ মানুর সাথে আজকের ঘটনার পর তার গলা দিয়ে খাবার নামছে না। মানু তাকে চিন্তা করতে বারণ করে আর বলে ঠিকঠাক করে যেন ঘুমায়। পরদিন সকালে জেলে অর্জুন এবং তার ভাই তাকে দেখতে আসে। মানুষ এখানে এসে তার এখান থেকে বের হওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে শঙ্কর তাকে জানায় সেই ব্যাপারে কাজ চলছে, খুব তাড়াতাড়ি সে বেরিয়ে যেতে পারবে। এমনকি পরবর্তীবার তার সাথে জেলের বাইরে দেখা হবে এমনটাও কথা দিয়ে যায়। তিনি জেলারের সাথেও কথা বলে যেন এরপরে মানুর উপর যেন কোনো হাত না ওঠানো হয়। এরপর লয়ার তাকে কিছু কথা শিখিয়ে দেয়, যেগুলো সে আগামী শুনানিতে আদালতে বলবে। চলে যাওয়ার আগে তার ভাই তাকে বলে তোমার জন্য সমুদ্রের পাড়ে একটা জায়গা দেখে রেখেছি, এখান থেকে বেরোলেই তুমি সেখানে সেটেল হতে পারবে। যা শুনে মানুর মুখে হাসি ফুটে ওঠে, তার স্বপ্নটা তাহলে পূরণ হতে চলেছে। আগামী শুনানিতে মানু লয়ারের কথা অনুযায়ী সব অপরাধ স্বীকার করে, যে সে ওই দিন গাড়িটা চালাচ্ছিল এবং এই স্বীকারোক্তিতে কেউ তাকে জোর করেনি। এরপর মানুর ভাই তাদের মালিককে কল করে জানায় শঙ্কর তাকে পুনরায় জেলারের সাথে কথা বলতে বলে, যেন মানুর জেলে কোনো সমস্যা না হয়। আজ মানু অনেক খুশি, আর এতদিনে সোমার সাথেও তার বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে, তাই সে তার সাথে মন খুলে কথা বলছিল। সে তার মালিকের কথা উল্লেখ করে বলে আর উনি খুব ভালো মানুষ, আমার সাথে জেলে পর্যন্ত দেখা করতে এসেছিল। আমি ওনাকে আপনার কথা বলেছি যে ভেতরে একজন আমাকে অনেক হেল্প করছে। এরপর মানু খাবার খেতে গেলে সোমার মুখে এক শয়তানি হাসির দেখা মিলে। পরদিন সকালে ব্যায়াম করার সময় হঠাৎ শঙ্করের হার্ট অ্যাটাক আসে এবং তাকে দ্রুত হাসপাতালে অ্যাডমিট করানো হয়। তার কন্ডিশন এতটাই খারাপ যে এখন তিনি আইসিইউতে আছেন। আজ প্রিয়াদের কলেজে একটা বড় প্রোগ্রাম রয়েছে যেখানে প্রিয়াকে পারফর্ম করতে হবে, কিন্তু ওই খবরটা শোনার পর প্রিয়ার মন কিছুতেই এখানে বসছিল না। স্টেজে উঠলেও প্রিয়া গান না গেয়ে নিচে নেমে যায়। একটু পর তার মা তার কাছে আসলে সে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর 2 দিন পেরিয়ে যায়। প্রিয়া মানুর সাথে দেখা করতে জেলে এসেছে। প্রিয়ার চেহারা দেখে মনে হচ্ছিল কোনো একটা সমস্যা হয়েছে, তাই মানু তাকে বারবার জিজ্ঞাসা করছে কি হয়েছে, বাড়ির সবাই ঠিক আছে তো। প্রিয়া তাকে বলে সবাই ভালো আছে। তারপরও মানু জিজ্ঞাসা করে তাহলে তোমার চেহারা এমন হয়েছে কেন। তখন প্রিয়া বলে শঙ্কর গৌর আর বেঁচে নেই, হার্ট অ্যাটাকে মারা গেছেন এই 2 দিন হলো। মানু আপসেট না হয়ে প্রিয়াকে সান্ত্বনা দিয়ে বলে খারাপ লাগছে, ওনার মতো মানুষ আমাদের মাঝে আর নেই, তুমি চিন্তা করো না, উনি কিছু না কিছু আমাদের জন্য ভেবে রেখেছেন। তুমি আমার ভাইয়ার সাথে যোগাযোগ করেছিলে। প্রিয়া বলে কল ধরছেন না। মানু বলে উনি অনেক ব্যস্ত থাকেন, পরে চেষ্টা করো। প্রিয়াকে কান্না করতে দেখে মানু বলে একটু হাসো, তোমাকে হাসতে দেখলে আমার দিন ভালো যাবে। তারপর সে সেখান থেকে চলে যায়। এদিকে শঙ্করের মারা যাওয়ার খবরটা সোমার কানে পৌঁছে যায়। ব্যারেকে ঢুকতেই সোমা তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। মানু কিছুই বলছিল না, আসলে সে তো জানে কি হয়েছে। তখন সেখানে বাথরুম ধোয়া নিয়ে কিছুটা তর্কাতর্কি হয়। আজ কার ধোয়ার পালা। সোমা তখন মানুর কাছে যায় এবং তাকে ঘাড় ধাক্কা দিয়ে ব্যারাক থেকে বের করে দেয় আর বলে আজ থেকে সব বাথরুম তুই পরিষ্কার করবি। আসলে সোমার নিয়ত ছিল মানুকে ব্যবহার করে তার মালিকের থেকে টাকা শুষে নেওয়া। এখন যখন ওর মালিকই বেঁচে নেই, তাহলে ওকে আর রাজার হালে রেখে কি হবে।
এরপর সোমার লোকেরা মানুকে খুব খারাপ ভাবে মারে। জেলখানার বাথরুম থেকে শুরু করে জামা কাপড়ও তাকে ধুতে হয়। রাতের বেলা মানু সোমাকে রিকোয়েস্ট করে একটু ভিজিটিং রুমে যেতে চায়, কিন্তু জানায় নিয়ম অনুযায়ী ভিজিটিং রুমে যেতে হলে টাকা লাগে, নয়তো নির্দিষ্ট পরিমাণ বাথরুম পরিষ্কার করতে হয়। মানুর কাছে যেহেতু টাকা নেই, তাই সে 2 দিন বাথরুম পরিষ্কার করে প্রিয়ার সাথে দেখা করতে যায়। প্রিয়া তার চেহারায় এবড়ো থেবড়ো অবস্থা দেখে বুঝতে পারে মানু ভালো নেই। সে মানুকে জিজ্ঞাসা করে কেউ কি তোমাকে মেরেছে? মানু তার কথা উড়িয়ে দিয়ে বলে আরে না, পিছলাকে পড়ে গিয়েছিলাম, তাই একটু ব্যথা পেয়েছে, ওটা কিছু না। মানুর সেই বড় ভাই যাকে সে ভাই ভাই বলে ডাকতো, সে ক্রমশ ওই বিষয়টা এড়িয়ে যাচ্ছিল, এমনকি সে প্রিয়ার ফোনটা পর্যন্ত রিসিভ করছিল না। যার কারণে প্রিয়া সোজা সে প্রভুর বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। প্রিয়াকে এভাবে পথ আটকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রভু চমকে ওঠে। প্রভু তাকে ঘরের ভেতরে এসে বসতে বললে প্রিয়া সবকিছু এড়িয়ে সোজা মানুর বেলের ব্যাপারে জিজ্ঞাসা করে। রঘু বলে শঙ্কর স্যার কথা দিয়েছিল মানুকে জেল থেকে বের করে আনবে, আমি ম্যাডামের সাথে কথা বলবো এই ব্যাপারে, তুমি কোনো দুশ্চিন্তা করো না। এই বলে সে ওখান থেকে চলে যায়। আর তাদের যেই বাড়িতে ওঠার কথা ছিল, সেই বাড়িওয়ালাও প্রিয়াকে অনেক বকাঝকা করে, কারণ সে তো আর এই বাড়িতে উঠতে পারবে না, শুধু শুধু একটা মাস বাড়িটা খালি পড়েছিল। এদিকে আমরা গল্পের শুরুতে একটা ছেলেকে দেখতে পেয়েছিলাম যাকে কয়েকজন কয়েদি জোর করে ধরে নিয়ে গিয়েছিল। এই দুজন কয়েদি আবার এসে সেই ছেলেটাকে ধরে নিয়ে যায়। আজ রাতে সবাই মিলে এই ছেলেটার ওপর তাদের শারীরিক খিদা মেটাবে এবং টর্চার করবে। এখন বিষয়টা বুঝতেই পারছেন, একটা জঘন্য বিষয়, এগুলো জেলখানাতে হয়ে থাকে। প্রিয়া মানুর দেওয়া সেই 3 লাখ টাকা থেকে কিছু টাকা জেলের এক কনস্টেবলকে দিয়ে বলে সে যেন মানুর একটু দেখভাল করে এবং তার সেলটা পাল্টে অন্য একটা সেলে দিয়ে আসে। তাই কনস্টেবলও মানুকে অন্য একটা সেলে রেখে আসে। সবার উদ্দেশ্যে বলে যায় এ আমার লোক, যদি শুনেছি এর সাথে কোনো ঝামেলা করেছিস পিটিয়ে হাড় ভেঙে দেবো। আর ওই যে ছেলেটাকে ধরে নিয়ে গিয়েছিল, সেই ছেলেটা রাতে লজ্জায় এবং প্রতিহিংসায় কষ্ট সহ্য করতে না পেরে পানির ট্যাঙ্কে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেয়। পরদিন সকালবেলা খারাপ দুর্গন্ধ বেরোনোর কারণে ট্যাঙ্কিতে সার্চ করা হয়, যেখান থেকে বেরিয়ে আসে ছেলেটার মৃতদেহ। সব কয়েদিদের মনে এক অদ্ভুত ভয় কাজ করছিল, শুধুমাত্র সোমা এবং তার লোকেদের বাদে। তারা এসব দেখে মিচমিচিয়ে হাসছিল, মনে হচ্ছিল তাদের মধ্যে অতৃপ্ত আনন্দ কাজ করছে। বুঝতে পারলেন যে মানুষটা নাকি নিজেকে এত ভালো দেখালো, সেই মানুষটার আড়ালে আসলে কি ছিল। মানুর বুঝতে দেরি হয় না এই সব কিছুর পেছনে কে আছে। মানু রক্তক্ষয়ী চোখে সোমার দিকে তাকিয়ে থাকে। আজ শঙ্কর গৌরবের শেষকৃত্যের কাজ চলছিল। লয়ার তখন মানুর বেল হিয়ারিং সম্পর্কে ওনার ওয়াইফের সাথে কথা বলতে চায়, তখন শঙ্করের ওয়াইফ বলে উনি যেটা বলেছেন সেটাই হবে। প্রভু তখন তার কানে কুমন্ত্র দিতে শুরু করে, এই যে শঙ্কর স্যার চলে যাওয়ার সাথে তো ওনার কথাও চলে গেছে, এখন যদি ওই মানু বেরিয়ে আসে তাহলে আপনার ছেলের জন্য বিপদ হতে পারে, তার থেকে ভালো যেটা যেভাবে চলে আসছে সেভাবেই চলতে থাকুক। তখন তিনি তাকে লয়ারের সাথে কথা বলতে বলে। প্রভু বলে ঠিক আছে, কিন্তু স্যারের ম্যানেজার এতে সমস্যা করতে পারে। মানে বুঝলেন, যেই মানু নাকি প্রভু নামের লোকটাকে তার ভাই বলে মনে করতো, এত বিশ্বাস করতো, এত সম্মান করতো, সেই মানুষটা এখন পল্টি নিয়ে নিল। এই তো বিপদের সময় মানুষের আসল চেহারাটা বের হয়ে আসে, গল্পের মধ্যেও দেখা গেল। সেদিন মানুর বেলের হিয়ারিং এও মানুর পক্ষে কোনো উকিল আসে না, কারণ প্রভু সেই লয়ারকে কেসটা লড়তে বারণ করে দিয়েছে। এজন্য মানুর বেলও পোস্টপন্ড হয়ে যায়। আদালত থেকে যখন তাকে জেলের গাড়িতে উঠানো হয়, প্রিয়া গাড়ির পিছনে আসে এবং মানুকে একটা কাগজের টুকরো ভাঁজ করে দিয়ে সেখান থেকে চলে যায় আর বলে সবকিছু ঠিক হয়ে যাবে। মানুষ এই চিঠি খুলতেই নেবে, তখনই পেছন থেকে একটা ছেলে সেই কাগজটা ছিনিয়ে নেয় এবং মুখে নিয়ে গিলে ফেলে এবং প্রিয়ার নামে বিভিন্ন খারাপ কথা বলতে শুরু করে। মানু তাকে মারতেই যাবে, তখনই পুলিশ তাদের দুজনকে আটকে নেয়। জেলে ঢুকতেই ওই ছেলেটা বলে চিঠিটা যখন আমি মুখে নিয়েছিলাম তার থেকে লিপস্টিকের ঘ্রাণ আসছিল, মনে হচ্ছিল কাগজে তোর জন্য কিস করে পাঠিয়েছিল। এই কথাগুলোর পর মানু আর নিজেকে আটকে রাখতে পারে না। সে একটা ইটের টুকরো হাতে নিয়ে যেই না ওর দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই একটা হাত তাকে থামিয়ে দেয়। ইনি হলেন জেলের আরেক পুরনো কয়েদি, যার থেকে সোমা তাকে দূরে থাকতে বলেছিল। সে বলে যদি এখান থেকে তাড়াতাড়ি বের হতে না চাস তাহলে গিয়ে মার। যা শুনে এক মুহূর্তে তার রাগ মাটিতে পড়ে যায়। মানুর হাত থেকে ইটের টুকরাটাও অমনি ভাবে পড়ে যায়। তার তো এখান থেকে যে কোনো মূল্যে বেরোতে হবে। এরপর প্রিয়া সেই লয়ারের অফিসে যায়, কিন্তু লয়ার তার পিএকে বলে দেয় ওকে যেন ইগনোর করে। এদিকে মানু সেই পুরনো কয়েদির খোঁজে তার সেলে যায়। সেখানে গিয়ে জানতে পারে তার নাম পাতিলা। পাতিলা ভেতর থেকে বেরিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসা করে কি নাম আর কোন অপরাধে এখানে এসেছিস। মানু তাকে বলে আমার নাম মানু, আমি কোনো অপরাধ করিনি। তখন পাতিলা তাকে জানায় এখানে যারা আসে সবাই কোনো না কোনো অপরাধ করেছে, কেউ কিডন্যাপার, কেউ মার্ডারার। এরপর তিনি আবারও জিজ্ঞাসা করে কি অপরাধ তোর। আগেরবারের মতো মানু এবারও সেম উত্তরটাই দেয়, যা শুনে পাতিলা তাকে ইনডাইরেক্টলি সেখান থেকে চলে যেতে বলে, যা মানু বুঝতে পেরে আর কথা না বাড়িয়ে এখান থেকে চলে যায়। এদিকে প্রিয়া দিনের পর দিন লয়ারের অফিসে বসে থাকে, এমনকি শঙ্করের বাড়িতে যাওয়ারও চেষ্টা করে, কিন্তু সিকিউরিটি গার্ডরা তাকে বলে দেয় যে তারা এখন দেশের বাইরে আছে, তাদের সাথে এখন দেখা করা যাবে না। সেদিন প্রিয়াকে বসে থাকতে দেখে লয়ারের পিএ এসে জানায় শঙ্কর স্যারের পরিবার থেকেই এই কেসটা ড্রপ করার কথা বলা হয়েছে, ভালো হয় আপনারা অন্য কোনো উকিল দেখে নিন। যা শুনে প্রিয়ার মাথায় তো আকাশ ভেঙে পড়ে। আর প্রভু এতদিন তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এসেছে, তাই সে দেখা করতে তার বাড়িতে যায়। বাড়ির বাইরে একটা ব্র্যান্ড নিউ কার দেখে তার বুঝতে দেরি হয় না এই প্রভু আর আগের প্রভু নেই। সে এখন তার স্বার্থের কথাই চিন্তা করে। টাকার কাছে বিক্রি হয়ে গেছে সে। যে ছেলেটা তাকে সবচেয়ে কাছের মনে করত, তার সাথে বিশ্বাসঘাতকতা করতে তার বুকে বাঁধলো না। প্রিয়া কি করবে বুঝতে না পেরে রেগে মেগে একটা পাথর তার গাড়ির সামনের কাছে
ছুড়ে মারে। পরবর্তী হিয়ারিং এর আগে প্রিয়া কোনো মতে একজন উকিল ঠিক করে, কিন্তু সেই উকিলও খুবই একটা সুবিধা করতে পারে না। আবার অপর দিকে মানু আবারও সেই পাতিলার কাছে যায়, তাকে রিকোয়েস্ট করে আমি কাজ করতে চাই। আর এবার সে তার অপরাধের কথা স্বীকার করে বলে হিট অ্যান্ড রান কেস। এরপর পাতিলা তাকে একটা কাপড় দিয়ে বলে এই কাপড়টাকে তোমার যেই রঙে ইচ্ছা সেই রঙে ট্রাই করো। এরপর সে তাকে নিয়ে কাপড় তৈরির সেক্টরে যায় এবং বলে এখানে একটা সুতার ওপর আরেকটা সুতা ঠিকঠাক ভাবে পড়লেই মসৃণ কাপড় তৈরি হয়, আর যদি একটু ভুল হয় তাহলে কাপড়ে গন্ডগোল হয়ে যায়। আমাদের জীবনে ঠিক এরকমই, ভুল করা অতি সাধারণ একটা ব্যাপার, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা না নেওয়াটাই আসল ভুল, যেটা সারা জীবন আমাদের সঙ্গে রয়ে যায়। এদিকে প্রিয়াও একটা চাকরি ম্যানেজ করে নিয়েছে, মানুও ধীরে ধীরে সেখানকার সকল কাজ করতে শিখে যায়, সব মেশিন চালাতে নিজেকে পারদর্শী করে তোলে। সেদিন মানু বাইরে বসেছিল, তখন তার পাশের এক কয়েদি তাকে ডেকে বলে তোমার গার্লফ্রেন্ডকে আমার খুব ভালো লাগে। মানু তার দিকে ভ্রুকুচকে তাকালে সে বলে আরে ওই রকম ভালো লাগা না, ও তো আমার ছোট বোনের বয়সী, ওকে দেখলে আমার নিজের বউয়ের কথা মনে পড়ে। আমি এই জেলে 2 বছর ধরে আছি, কিন্তু আমার বউ সব মিলিয়ে 5-6 বারও আমার সাথে দেখা করতে আসেনি। আমার বউ এবং তোমার গার্লফ্রেন্ডের সাথে কি পার্থক্য জানো? আমার বউ আমাকে দেখতে আসতো লোক দেখানোর জন্য, মানুষ কি বলবে সেই প্রশ্ন থেকে পালাতে। চলে যাওয়ার সময় একবারও আমার দিকে ফিরে তাকাতো না। কিন্তু তোমার প্রেমিকা এমন না, বিনা প্রশ্নেও ও তোমার জন্য কোনো জায়গায় মাসের পর মাস অপেক্ষা করে, প্রতিবার চলে যাওয়ার আগে তোমার দিকে একবার হলেও ফিরে তাকায়। এরপর থেকে প্রতিবার বিদায়ের সময় এই ব্যাপারগুলো লক্ষ্য করে প্রিয়া যে একবার হলেও তার দিকে ফিরে তাকাতো। মামলার শুনানির যতটা প্রেশার ছিল, প্রিয়ার পক্ষে লয়ারের ফি জোগাড় করাও তার পক্ষে কষ্টকর হয়ে উঠছিল। এবারের ফি দিতে গিয়ে তাকে তার গয়না পর্যন্ত বিক্রি করতে হয়। একমাত্র কোর্টের হিয়ারিং এর দিন তারা একসাথে বসতে পারে, মন খুলে কথা বলতে পারে। মানু তাকে বলে কাজ করার সময় যখন সে টেপ রেকর্ডারে গান বাজতে দেখে তখন তার গাওয়া গানের কথা খুব মনে পড়ে। প্রিয়াও তাকে কথা দেয় এখান থেকে বের হওয়ার পর সে তাকে এত গান শোনাবে যে গান শুনতে শুনতে তার মাথা ব্যথা ধরে যাবে। প্রতিবারের মতো এবারও কেসের কোনো কিনারা হয় না। এভাবে চলতে থাকলে নেক্সট ডেট 4 মাস পর দেওয়া হবে। বাড়িতে আসলে তার মা তাকে বোঝায় যে কতদিন এভাবে এগুলো সহ্য করবি, এবং নানা ইঙ্গিতে বলার চেষ্টা করে যে এখন তার মুভ অন করা দরকার। যা বুঝতে পেরে প্রিয়া তার মায়ের উপর রেগে যায় এবং বলতে শুরু করে প্রয়োজন হলে আমি ওর জন্য বছরের পর বছর সারাটা জীবন অপেক্ষা করব, কারণ ওকে ছাড়া আমি আমার জীবনে কাউকে কল্পনা করতে পারবো না। এরপর তার মাও সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর প্রিয়ার কাছে মানুর বাড়িওয়ালা কল করে এবং বলে ঘর খালি করতে হবে, প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যেন নিয়ে যাওয়া হয়। প্রিয়া সেখানে গেলে তাদের কাটানো দিনগুলোর কথা মনে পড়ে যায় তার, যেখানে তারা তাদের জীবনের সব থেকে সুন্দর সময়গুলো পার করেছিল। এরপর তার নজরে একটা টেপ রেকর্ডার আসে, যেটাকে সে তার বাড়িতে নিয়ে আসে। জেলে উকিল ডকুমেন্টে কিছু সিগনেচার নেওয়ার জন্য আসলে জামা কাপড়ের সাথে যাতে সে একটা রেকর্ডার টেপ দিয়ে বলে এটা প্রিয়া তোমার জন্য পাঠিয়েছে, যেটা মানুষ সঙ্গে সঙ্গে নিজের সাথে আগলে রেখে দেয়। কোন রকমে গার্ডের চোখের আড়াল করে মানুষ টেপটা ভেতরে নিয়ে যায়। কারখানার ভেতরে গিয়ে সে টেপ রেকর্ডার খুঁজতে থাকে। টেপ রেকর্ডারটা খুঁজে না পেয়ে সে কয়েদিকে জিজ্ঞাসা করে টেপ রেকর্ডারটা কোথায়। তখন সে উত্তর দেয় সেটা তো কালচারাল প্রোগ্রামের জন্য নিয়ে যাওয়া হয়েছে। প্রোগ্রামের দিন প্রোগ্রাম শেষ হওয়ার পর মানু লুকিয়ে স্টেজের পেছনে যায় এবং সেখান থেকে চুরি করে নিয়ে আসে সেটা। মানুকে স্টেজের পেছনে যেতে দেখে সোমার ছেলে পেলেও তার পিছু নেয়, কিন্তু মানু টেপ রেকর্ডারটা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। মানু আর অপেক্ষা করতে পারছিল না প্রিয়ার গলা শোনার জন্য। সোমার লোকেরা সেখান থেকে চলে যেতেই সে টেপ রেকর্ডারটা চালায়। প্রথমে তো প্রিয়া বুঝতে পারছিল না এতদিনের জমানো কথা সে অল্প সময় কিভাবে বলবে, কিন্তু যখন সে রেকর্ডারটা চালিয়েছে তখন নাকি সে কথা খুঁজে পাচ্ছিল না। তাই রেকর্ডারে প্রিয়া জানায় এই টেপ রেকর্ডারের আইডিয়া তার মাথায় এসেছিল যখন মানু তাকে টেপ রেকর্ডারে গান শোনার কথা বলেছিল। প্রিয়া তাকে খবরের কাগজ থেকে কৌতুক পড়ে শোনায়। সে জানে যখন মানু তাকে গাইতে শুনে তখন তার খুব ভালো লাগে, তাই তাকে সে একটা গানও গেয়ে শোনায়। মানুর চোখে পানি টলটল করছে, কিছুক্ষণের মধ্যে তার চোখ পানিতে ভিজে আসে। প্রিয়া বলে তোমাকে ছাড়া গানও আমার জন্য অসম্ভব, যেদিন তুমি জেল থেকে বেরিয়ে আসবে সেদিন থেকে আমি প্রতিদিন গান গাইবো। এভাবে তাদের দিনগুলো কাটতে থাকে। মানুর যখন প্রিয়াকে খুব মনে পড়ে তখনই সে ছুটে টেপ রেকর্ডারের কাছে আসে। দুজনের চোখ পানিতে ঝাপসা হয়ে আসে প্রিয়ার কথাগুলো রেকর্ড করার সময় আর মানুর কথাগুলো শোনার সময়। মানু জেলখানায় একটা ম্যাগাজিনে সমুদ্রের পাড়ের ছবি দেখতে পায়, যেটাকে সে কেটে তার দেওয়ালের পাশে লাগিয়ে নেয়। প্রিয়া নাকি কিছুদিন আগে একটা স্বপ্ন দেখেছে সে আর মানু সমুদ্রের পাড়ে, মানু তার কোলে মাথা রেখে শুয়ে আছে আর সমুদ্রের পানি তাদেরকে স্পর্শ করে চলে যাচ্ছে। দিনে দিনে গানের থেকে প্রিয়ার মন উঠে যাচ্ছিল। সারাদিন সে শুধু মানুকে নিয়েই চিন্তা করে, যেটা তার মা দেখতে পারছিল না। তাই তার মা মানুর সাথে দেখা করতে জেলে যায় এবং মানুকে বলে আমিও চাইতাম তোমরা দুজন বিয়ে করো, একসাথে সুখে শান্তিতে থাকো, কিন্তু সেটা কবে কবে তুমি এখান থেকে বের হতে পারবে আর আমার মেয়েটা একটু শান্তি পাবে। তার মায়ের কথাগুলো সারাটা সময় তার কানে বাজতে শুরু করে। এর ফলে আনমনে তার হাতটা মেশিনের ভেতর ঢুকে যায় এবং তার হাতে গভীর একটা ক্ষত হয়। ডক্টরের কাছে গেলে ডাক্তার সেটাকে ব্যান্ডেজ করে দেয়। ডক্টর সেখান থেকে একটু সময়ের জন্য বের হলে মানু এই সুযোগটাই কাজে লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং গার্ডদের চোখে এড়িয়ে একটা খালি পানির ট্যাঙ্কে ঢুকে পড়ে, যেটা তখনই জেলখানা থেকে বেরিয়ে যাবে। কিন্তু ডাক্তার সেই রুমে ফিরে আসায় জানাজানি হয়ে যায় মানু জেল থেকে পালিয়ে গিয়েছে। চারিদিকে রেড অ্যালার্ট জারি হয়। গেট পাস পাওয়ার পরও চেকিং এর জন্য ট্যাঙ্কটাকে আবার ভেতরে আনা হয়, আর ভেতরে চেক করা হলে মানু খুব খারাপ ভাবে ধরা পড়ে যায়। তাকে নিয়ে গিয়ে প্রাইভেট সেলে বন্দি করে দেওয়া হয়। এখন তো তার জন্য বেল মঞ্জুর করাটাই একদম অসম্ভব হয়ে পড়ে। কিছুদিন পর তাকে প্রাইভেট সেল থেকে নর্মাল সেলে শিফট করা হয়। প্রাইভেট সেলে থাকা অবস্থায় প্রিয়া তার সাথে বেশ কয়েকবার দেখা করতে এসেছে।
এসেছিল, তাই সে প্রিয়ার জন্য একটা চিঠি লিখেছে যা ছিল অনেকটা এরকম: আমি এখন তোমাকে যে কথাগুলো বলতে চলেছি সেগুলো হয়তো আমি কখনোই তোমার সামনে বলতে পারবো না। কিছুদিন আগে আমি একটা ভুল করে ফেলেছি, জেল থেকে পালানোর চেষ্টা করে ধরা পড়েছিলাম। এমনিতেই আমার কেসটা অনেক জটিল, তার উপর এই ঘটনায় আমার বেল পাওয়াটা অসম্ভব হয়ে পড়েছে। শুধু শুধু আমার পেছনে আর টাকা খরচ করো না, তুমি আমার কথা ভুলে যাও আর একটা নতুন জীবন শুরু করো। মন দিয়ে গান গাও, তোমার ভবিষ্যৎ আমার কল্পনার চেয়েও সুন্দর হবে। আমার কথা চিন্তা করো না, তুমি আমাদের জীবন নিয়ে যে স্বপ্নগুলো দেখেছিলে সেগুলো ভাবতে ভাবতে আমার দিন কেটে যাবে। তোমার চোখগুলোর কথা মনে করলে এমনিতেই আমার দিন কেটে যাবে। এরপর সে ওই চিঠিটা পোস্ট বক্সে রেখে দিয়েছে। চিঠিটা প্রিয়ার কাছে পৌঁছাতে পৌঁছাতে 1 সপ্তাহ সময় লাগবে। এর মধ্যে প্রিয়ার সাথে তার শেষবারের মতো দেখা হয়ে যাবে। দুদিন পরেই প্রিয়া তার সাথে দেখা করতে এসেছে। তার সাথে শেষবারের মতো কথা বলে মানু। এরপর প্রিয়া চলে যেতে চাইলে মানু তাকে ডেকে বলে, গান গাওয়া ছেড়ো না। প্রিয়া এক মায়াবী হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর শেষবারের মতো তারা তাদের ভালোবাসার সিম্বলটি দেখায়। মানু তো জানে এরপর সে আর কখনো প্রিয়াকে দেখতে পাবে না। এরপর সারাটা দিন পেরিয়ে যায়। প্রিয়ার হাতে মানুর লেখা সেই চিঠিটা। প্রিয়া কান্নায় ভেঙে পড়ে। এরপর রোজ প্রিয়া ভিজিটিং রুমে এসে মানুর জন্য অপেক্ষা করে। মানুষ শুধু শুনে যায় তার কয়েদি নাম্বার মাইকে অ্যানাউন্স করা হচ্ছে। প্রিয়ার এই রোজ আসা এবং মানুর জন্য অপেক্ষা করাটাই সেই কয়েদির চোখে পড়ে, যে কিনা একদিন তার ভালোবাসার প্রশংসা করেছিল। সে মানুর কাছে গিয়ে বলে, কেন তুই এরকম করছিস? মেয়েটা রোজ তোর জন্য অপেক্ষা করে। কিন্তু মানু এর কোনো উত্তর দেয় না। মানু যাদের সাথে কাজ করে সবার অপরাধ সম্পর্কে জানলেও সেই পাতিলা কেন জেলে এসেছে তা জানে না। তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করলে পাতিলা জানায় সে যে অপরাধ করেছে তার কোনো মুক্তি নেই, তার শুধুমাত্র সাজাই তার প্রাপ্য। রাতে প্রিয়া তার মায়ের সাথে এসে শুয়ে পড়ে আর চুপ করে কান্না করতে শুরু করে, কারণ সে আর এই কষ্ট নিতে পারছে না। এভাবে চলতে থাকলে সে হয়তো মানসিক রোগীতে পরিণত হবে। তার মা তাকে কাছে টেনে নিয়ে বলে, এই কষ্ট তোকে সারা জীবন বয়ে যেতে হবে। তোর বাবা মারা যাওয়ার পর থেকে আমি কষ্টের মধ্যে আছি, কিন্তু তোর বাবার সাথে কাটানো ভালো সময়গুলো মনে করে আমি জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি। তোকে এমনটাই করতে হবে। মানুকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে। এরপরও প্রতিদিন প্রিয়া মানুর জন্য হালুয়া রান্না করে নিয়ে যায়, কিন্তু কোনোদিনই মানু দেখা করতে আসে না। আর রোজ প্রিয়া সেই হালুয়াগুলোকে ফেলে দিয়ে বাড়িতে ফিরে যায়। একদিন মানুষ সবকিছু ফেলে প্রিয়ার কাছে ছুটে যেতে লাগে, কিন্তু শেষ মুহূর্তে সে তাকে ফিরিয়ে নেয় আর রাগের বশে সামনে থাকা পানির কলসি ভেঙে ফেলে। এর ফলে শাস্তি হিসেবে তাকে আবার প্রাইভেট সেলে পাঠানো হয়। এদিকে প্রিয়া মানুর জন্য ছটফট করতে শুরু করে। এবারের শুনানি তো যেহেতু মানুকে নির্দোষ প্রমাণ করা সম্ভব হয়নি, তাই আদালত তার রায় জানিয়ে দেয়। মানুকে 10 বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এদিকে প্রিয়ার মাও তার জন্য সম্বন্ধ দেখতে শুরু করে। একটা পরিবার প্রিয়াকে অনেক পছন্দ করে। প্রিয়ার মতামত জানতে চাইলে প্রিয়া তার মায়ের দিকে তাকিয়ে সেই বিয়েতে সম্মতি জানিয়ে দেয়। আজ প্রথমবার মানু কয়েদিদের বেশে জেলে ঢুকেছে। মানু তার সেলে ঢোকার পর সোমা তাকে ডেকে পানিতে ডুবিয়ে রাখা টেপ রেকর্ডার দেখিয়ে বলে, এখন এটা থেকে খুব সুন্দর শব্দ বের হবে। তার বেঁচে থাকার শেষ উপায়টাও যেন নষ্ট হয়ে গেল। মানু নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না। সে পাগলের মতো চিৎকার করতে শুরু করে। ভেতরে ঢুকে সে নানান জিনিস ভাঙচুর করতে শুরু করে। শাস্তি হিসেবে তাকে আবারও প্রাইভেট সেলে পাঠানো হয়। আর এদিকে প্রিয়া তার বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। প্রাইভেট সেল থেকে বের হওয়ার পর সেই কয়েদি তার কাছে এসে বলে, সোমার লোকের ওই টেপটা খুঁজতে এদিকে এসেছিল, কিন্তু আমি সেটা আমার কাছে রেখে দিয়েছিলাম। টেপটা পেয়ে মানু আনন্দে তাকে জড়িয়ে ধরে। পরদিন জেলে একটা নতুন নিয়ম করা হয়। সব কয়েদিদেরকে একটা করে কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে তারা সপ্তাহের 5 মিনিট নিজেদের আপনজনদের সাথে কথা বলতে পারবে। এর বেশি কথা বলতে চাইলে তাদেরকে জেলের ওয়ার্কশপে কাজ করে সময় বাড়িয়ে নিতে হবে। মানু কার্ডটা পেয়েই প্রিয়ার বাড়ির টেলিফোনে কল করে, যেটা প্রিয়ার ছোট ভাই পিক করে। প্রিয়া কোথায় জিজ্ঞাসা করলে তার ছোট ভাই বলে, আপু শপিং করতে গেছে আর 27 তারিখ আপুর বিয়ে ঠিক হয়েছে। যেটা শোনার পর মানুর ভেতরটা একদম চুরমার হয়ে যায়। কলটা কাটার আগে সে তার কাছে ওয়াদা করিয়ে নেয় যে সে যে কল করেছিল এটা যেন প্রিয়া না জানে। ক্যালেন্ডারে আজ 27 তারিখ, আজই প্রিয়ার বিয়ে হবার কথা। মানু প্রতিদিনের মধ্যেই তার কাজ করছিল, কিন্তু মাঝ পথেই লাইন থেকে বেরিয়ে সে কোথাও একটা যাচ্ছিল। এদিকে প্রিয়ার বাড়িতে বিয়ের সানাই বাজতে শুরু করেছে। মানু যাচ্ছে সোমাকে তার উচিত শিক্ষা দিতে। এতদিন সে তার উপর অনেক অত্যাচার করেছে, তার জন্যই সেদিন ওই ছেলেটা নিজের জীবন দিয়েছিল, কিন্তু সামনে থেকেও সে কিচ্ছু করতে পারেনি। আজ তার ভালোবাসাও শেষ হতে যাচ্ছে, তাই আজ তার মনে কোনো ভয় নেই। মানু পিছন থেকে সোমার উপরে হামলা করে বসে। মানুর আঘাতে সোমার কান দিয়ে গড়গড়িয়ে রক্ত পড়তে শুরু করে। কিছুক্ষণ পরে সোমার সব লোকেরা মানুর উপর হামলা করে বসে। মানুকে মেরে আধমরা করে ফেলে রেখে যায় তারা। পাতিলা তাকে নিয়ে জেলের হাসপাতালে নিয়ে যায় এবং কোনো রকমে ব্যান্ডেজ করে রক্তপাত বন্ধ করে। পাতিলার কাছে এই জেলের জেলার মানুকে অন্য জেলে ট্রান্সফার করার সিদ্ধান্ত নেয়, কারণ এখানে থাকা তার জন্য রিস্ক। তারপর সে তাকে বলে, আমি যখন চোখ বন্ধ করি আমার সামনে ভেসে আসে আমার স্ত্রীর আগুনে পোড়ার চিৎকার। এরপর মানুকে অন্য একটা জেলে ট্রান্সফার করা হয়, যেখানে সে তার জীবনের 10টা বছর কাটায়। প্রিয়ার দেওয়া সেই টেপ রেকর্ডারটা শুনতে শুনতেই তার এই 10টা বছর পার হয়ে যায় আর আজ তার শাস্তির মেয়াদ উত্তীর্ণ হয়। তাই তাকে কারাগার থেকেও মুক্ত করে দেওয়া হয়। আর এখানেই আমাদের আজকের গল্পটার সাইড এ শেষ হয়। হ্যাঁ, এটার মোট 2টা পার্ট। এর পরেরটা
হলো সাইড বি। তো যদি এই ভিডিওতে ভালো রেসপন্স আসে আর কমেন্টে আপনাদের বেশি বেশি রিকোয়েস্ট পাই তাহলে সাইড বি এক্সপ্লেন করব। আর যদি ভিডিও এসে থাকে তাহলে বাম পাশে ভেসে উঠেছে, ক্লিক করে দেখা শুরু করতে পারেন। আর তা না হলে ডান পাশের এই ভিডিওটা চেক দিতে পারেন। কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ। আর সাইড বিতে সম্ভবত এর পরবর্তী গল্পটাই এগিয়ে যাবে, তো আপনারা কি দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।